আজকে এই গণ অবস্থানের সভাপতি সম্মানীয় সভাপতি মন্ডলী সভাপতি আসা আমাদের সাথী সহযোগিতা পথ চলতি দাদা দিদি এলাকাবাসী এলাকার ব্যবসায়ী বৃন্দ মিডিয়া ওদের দাদারা এবং আমাদের সুরক্ষায় নিয়োজিত আত্মরক্ষার বন্ধুদের সবাইকে প্রথমে সংগ্রামী অভিনন্দন। আমাদের এই গণঅবস্থানকে সমর্থন করে আমাদের এই গণঅবস্থানের কাজে সাহায্য করার জন্য এবং আমাদের সুরক্ষা প্রদান করার জন্য আজকে আমাদের গণঅবস্থানের 7 তারিখ যখন আমরা আমাদের গণঅবস্থানটা শুরু করি তখন আমাদের যে উদ্দেশ্যটা ছিল 23টা রাত্র কাটিয়ে 24তম দিনেও আমাদের উদ্দেশ্যটা একই আছে। প্রথম দিনে যেরকম আমাদের দুটো দাবি ছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি দলগত থেকে আজকে দিনে দাঁড়িয়েও আমাদের দাবি কিন্তু সেই দুটো দাবি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে 10,000 শিক্ষকরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে বিভিন্ন রকম কায়দায় বিভিন্ন রকম দাবি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি করছিল। তখন সারা রাজ্য জুড়ে 10,000 শিক্ষক শিক্ষিকারা যারা আছেন প্রত্যেকের মতামত একটাই ছিল, স্যার ম্যাডাম আপনারা আলাদা করে আলাদা কোনো সাংগঠনিক কর্মসূচি না করে আপনারা একত্রিত হয়ে একটা মঞ্চে আসুন এবং ওই মঞ্চ থেকে নিজেরা আলোচনা করে ওই মঞ্চ থেকে নির্দিষ্ট লাভ নিয়ে সরকারের কাছে আমাদের দাবিগুলো জানায়। সেই হিসাবে আমরা 3টা সংগঠন আমরা একত্রিত হই। প্রার্থীর পর 10,000 চিন্তা এবং আমরা এআইডিসি হলে যখন আমাদের প্রথম মিটিংটা হয় এবং জয়েন্ট মুভমেন্ট বলতে 10,000 তৈরি হয় তখন কিন্তু রাজ্যে 10,000 শিক্ষকদের হয়ে কাজ করে এরকম একটা সংগঠন, যদিও আমরা বলতে পারছি না আমরা 10,000 শিক্ষকদের হয়ে কাজ করে, ওনারা দাবি করেন আমরা 10,000 শিক্ষকদের হয়ে কাজ করে। ওরকম আরেকটা সংগঠন রাজ্যে আছে, ওনাদের আমরা আমন্ত্রণ দাঁড়িয়েছিলাম আমাদের 3টা সংগঠনের পক্ষ থেকে, কিন্তু ওনারা শুধু আমন্ত্রণ গ্রহণ করতে দূরের কথা, আমন্ত্রণের জন্য যে চিঠিটা পাঠানো হয়েছিল ওই চিঠিটা পর্যন্ত ওনারা গ্রহণ করেন। যদিও এই কোনো অবস্থার মধ্যে ওনাদের নিয়ে আলোচনা করাটাই ভুল, কারণ হাতে কলমে ওনারা এখন 10 থেকে 15 জন দিয়ে কোনো সংগঠন হয় না, তারপরেও আমাদের ওনাদের নিয়ে আলোচনা করতে হয়। এই কারণে আর ওনাদের মূল চরিত্রটা কি, ওনাদের উদ্দেশ্যটা কি, সেটা যদি আমরা এখনও না বুঝি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের জন্য আরও সমস্যা হবে। সরকার নতুন সরকার গঠিত হওয়ার পর 10,000 শিক্ষকদের মনে একটা আশার চিন্তা হয়েছিল। আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে নতুন সরকার গঠিত হয়েছে, মনে হয় এই নতুন সরকারের হাত ধরেই আমাদের বিগত দিনে যে সমস্যাটা ছিল সমস্যাটার সমাধানটা আমরা পেয়ে যাবো। 10,000 শিক্ষক শিক্ষিকারা যদি এই আশাটা করেন তবে আমি ব্যক্তিগত মনে করি এই আশাটা কিন্তু ভুল আশা আমরা করেনি সরকার থেকে। আর নতুন সরকার গঠিত হওয়ার আগে দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী ওনাদের সামনে নতুন সরকারের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের অভিভাবক মাননীয় বিপ্লব কুমার দেব মহাশয়, উনি আমাদের 10,000 শিক্ষকদের এবং শিক্ষক পরিবারের জন্য উনি ওনার কথা দিয়েছিলেন যে নতুন সরকার যদি গঠিত হয় অল্প কিছুদিনের মধ্যেই উনি সমস্ত ধরনের নিয়ম মেনে আইন মেনে নিয়ম মেনে উনি আমাদের স্থায়ী সমাধান করবেন। স্থায়ী সমাধান বলতে আমরা কী বুঝি? স্থায়ী সমাধান বলতে শিক্ষকরা যদি শিক্ষকতা যারা যুক্ত ছিলেন ওনাদের যদি শিক্ষকতা চাকরিটা চলে যায়, ওই কেউ যদি ওনাদের কথা দেন যে আপনার চাকরি স্থায়ী সমাধান আমরা করবো, তবে আমরা ভাবতেই পারি যে সরকারি চাকরি
স্থায়ী সমাধান হচ্ছে সরকারি চাকরি। শুয়ার পালন, ধানের যোগান দেওয়া, গরু পালন, এগুলো কিন্তু স্থায়ী সমাধান হতে পারে না। আমরা দেখেছি আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বারংবার বলার চেষ্টা করেছেন যে শুয়ার পালন করলে মাছের টাকা দাঁড়ায়, গরু পালন করলে গরু 2-3 টাকা দাঁড়ায়। ঠিক আছে, উনি এই আইগুলো রাতে দেখাচ্ছেন, ওনারা যদি মেনে নেয় সেক্ষেত্রে আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা যারা 10,000 শিক্ষক শিক্ষিকা, আমাদের কিন্তু দাবি একটাই, আমাদের সরকারি চাকরির বিনিময়ে আমাদের সরকারি চাকরি চাই। আমরা যদি রাজ্য সরকারের কাছে এই দাবিটা করি তবে সেখানে কি আমাদের কোনো অপরাধ আছে? আমরা তো মনে করি, আমরা যারা মনে করি আমাদের কোনো অপরাধ নেই। কেন নেই? আমাদের চাকরিটা দিয়েছিল ত্রিপুরা সরকার। আমরাও সরকারের যা যা ক্রাইটেরিয়া ছিল সবগুলো মেনটেন করে আমরা চাকরি পেয়েছি। কোনো বাটা বলে, কোনো দুমুখী বলে, কোনো পয়সা বিনিময়ে কিন্তু আমরা এখন পর্যন্ত চাকরিটা পাই না। আমাদের মধ্যে যারা আছেন অনেকে শিক্ষক শিক্ষিকাদের অযোগ্য বলার চেষ্টা করে থাকে। যোগ্যতা দিকে আমি এখনই মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি, ত্রিপুরা রাজ্যের বর্তমানে শিক্ষা দপ্তরে যারা নিয়োজিত আছেন ওনাদের যদি পাল্লা একটা দিকে রাখেন, আর 10,000 শিক্ষিকারা যারা এখন চাকরিহীন অবস্থায় আছেন ওনাদের যদি পাল্লা আরেকটা দিকে রাখেন তবে ভারী কিন্তু পাল্লাটা ভারী থাকলে কিন্তু 10,000 শিক্ষকদের দিকে। এটা আপনার ছাত্রছাত্রীদেরকে বিষয় করুন, অভিষেক কাজে করুন, এই দিকটাই করুন। যদি ত্রিপুরা সরকার আমাদের চাকরি দিয়ে থাকে, যদি ত্রিপুরা সরকারের বলে অথবা আমাদের বলে যদি আমাদের চাকরিটা চলে যায়, আমাদের বলে চাকরিটা যায়নি, যদি আমাদের বলে চাকরিটা না যায় তবে সেই ক্ষেত্রে আমরা যদি রাজ্য সরকারের কাছ থেকে আমাদের চাকরিটা পুনরায় দাবি করি, সেই দাবির মধ্যে পুনরায় বলেছে বা যদি ভোট থেকে আমাদের কী আছে বুঝিয়ে যাবে। বিগত 9 মাস ধরে আমরা চাকরি করি, আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলাম চাকরিটা পাওয়ার আগে। সেই পেশার উপর নির্ভর করে আমরা কিন্তু আমাদের সংসার প্রতিপালন করছিলাম। কেউ কোনো মার্কেটের কাছে যুক্ত ছিলাম, কেউ কোনো প্রাইভেট কোম্পানিতে যুক্ত ছিলাম, কেউ কোনো ব্যবসার কাজে যুক্ত ছিলাম, কেউ কৃষিকাজে যুক্ত ছিলাম, বিভিন্ন কাজে আমরা যুক্ত ছিলাম। চাকরিটা পাওয়ার পর আমাদের মনে একটা আশার সঞ্চার হয়েছিল, আমাদের দ্বিতীয় পিতা আমাদের মনে একটা আশার সঞ্চার হয়েছিল যে না, আমার ছেলেটা বা আমার মেয়েটা, আমার মেয়ের জামাইটা অথবা আমার পুত্রবধূটা একটা সরকারি চাকরি পেয়েছে। তার মানে আমাদের পরিবারটা প্রতিদিন যে অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই অভাব অনটনটা মনে হয় কিছু এখন আর কিছুটা কম। এবং আমরা যারা চাকরিতে জয়েন করেছি আমরাও কিন্তু একটা আশা নিয়ে জয়েন করেছি। কিন্তু যখনই আমাদের চাকরিটা অনিশ্চিত হয়ে যায় মহামান্য সুপ্রিম কোর্টের আদালত রায়ে, আমি বলবো হাইকোর্টের রায়ে, তখন কিন্তু আমাদের প্রত্যেকের চাকরির ভোটটা নষ্ট হয়ে গিয়েছিল। ওই দিন থেকে আমরা শুরু করেছিলাম চিন্তিত হওয়া, আমরা শুরু করেছিলাম কীভাবে আমরা জীবনযাপন করবো, কী করে আমরা আমাদের শিশু ছেলে মেয়েদের পড়াশোনার যোগান দেবো, কী করে আমরা আমাদের পরিচালনার যোগান করবো, কী করে আমরা আমাদের বৃদ্ধ বাবার চিকিৎসা করাবো। প্রতিনিয়ত এই চিন্তাগ্রস্ত হয়ে আমরা কিন্তু একে একে আমাদের অনেক সাথী সহযোগিতাকে বা আমাদের শিক্ষকদের হারিয়েছি। আজকেও জেনেছি কত থেকে একটা টিম আমাদের শিক্ষকদের মধ্যে গত কয়েকদিনের মধ্যে আমাদের শিক্ষক পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি। আজকেও আমাদের জেএমসি টিম ও শিক্ষক পরিবারে গেছে, সকালবেলা যতটা পারে আমাদের মাঠে থাকার চেষ্টা করছে এবং জয়পুরের কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি 10,000 শিক্ষকদের মধ্যে যদি অভিষ্ট হয় ওনাদের শুশ্রূষা করা, ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা, তার জন্য যতটা আর্থিক সাহায্য প্রয়োজন আমরা এই আর্থিক সাহায্যগুলো করছি। তথ্য আসবে যে আপনাদের তো 9 মাস ধরে এত নেই, আপনারা কোথায় থেকে পয়সা রাখতে এই আর্থিক সাহায্য দেওয়ার জন্য। আমি বলবো যে এই সাহায্য যে করছি আমরা এটা ত্রিপুরা 37 লক্ষ জনগণের অবদান। গত 23টা দিন এবং রাত্রে যে আমরা এখানে কাটিয়েছি
এর জন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো ত্রিপুরা 37% জনগণকে। কারণ এই জনগণের আশীর্বাদ না পেলে হয়তো আমরা একটা 2 দিন বা 3 দিন রাখতে পারতাম। কারণ যে শিক্ষক শিক্ষিকারা অবস্থানে মঞ্চে আসছেন, দিন রাত্রে একটা যাপন করছে। একটা লোক যদি কোনো জায়গায় থাকে, বাড়িতে থাকেন আর বাইরে থাকেন, যেখানে থাকেন, ওনাকে কিছু যদি না করে দুতলা ভাত খেতে হয়। কিন্তু এতটুকু অন্য সংস্থান করা আমাদের জেএমসি কমিটির এই বিদ্যালয়ের পক্ষে কখনো সম্ভব ছিল না। তখন দেখলাম, যখন আমরা এই রাস্তার পাশে নুরুবালির উপকূল পাচ্ছিলাম, তখন দেখলাম ত্রিপুরার জনগণ আমাদের এগিয়ে আসবে। কখনো শিক্ষকরা এগিয়ে আসলেন, কখনো আরোগ্য দপ্তর এগিয়ে আসলেন, কখনো উকিল দাদাবাবুরা দিদিরা এগিয়ে আসলেন, কখনো ডাক্তারবাবু এগিয়ে আসলেন, কখনো পথচলতি সাধারণ মানুষ এগিয়ে এসেছে, কখনো রিস্কাওয়ালা অটো চালক দাদারাও এগিয়ে এসেছে। এই 24 দিনে আমাদের প্রাপ্তি কি? এই কর্মস্থানে আমাদের প্রাপ্তিটা কি? যদি এই হিসাবটা আমরা করতে যাই, তবে এই কর্মস্থানের মাধ্যমে এখনও আমরা আমাদের যে চাকরির দাবিটা, সেই দাবিটা কিন্তু আমরা আশ্বস্ত করতে পারছি না, যারা চাকরি পেয়ে গেছি। কিন্তু এর দ্বারাও কিন্তু আমরা অনেকগুলো জিনিস পেয়েছি। গণ অবস্থানে যে শিক্ষক শিক্ষিকারা আসছেন, যারা আছেন, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সংখ্যা হতাশায় ভুগছে। আমি বলবো হতাশায় ভোগার কোনো কারণ নেই। যদি স্থিরভাবে আমরা একটু হিসাব করি, এই 24 দিনে বিগত 23 দিনে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি। প্রথমত যেটা আমরা পেয়েছি, 3টা সংগঠন কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে কাজ করছিলাম। জয়ের মতো কমিটি গণতন্ত্রের মাধ্যমে 3টা সংগঠন কিন্তু আমরা একত্রিত হয়ে আমরা আমাদের শক্তিটা বৃদ্ধি করতে পেরেছি। যেটা আমাদের প্রথম প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় আমরা দেখতাম আমাদের জনগণের শিক্ষকদের বিভিন্নভাবে পূর্ণ মন্তব্য করা হয়। আমরা ভাবতাম যে ত্রিপুরাদের জনগণ মনে হয় আমাদের মন্তব্য করতে হবে, কিন্তু আমাদের একটা ভুল বার্তা ছিল। যারা জনগণের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, ওনাদের আপনি সোশ্যাল মিডিয়াতে আইডিগুলো যদি চেক করেন, এতে ম্যাক্সিমাম আইডি ফেক আইডি, এগুলো ভুল আইডি। একটা লোক পয়সার বিনিময়ে 10 থেকে 20টা আইডি বানিয়ে 10,000 বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে মন্তব্য করছেন, অথবা এই গণ অবস্থান মঞ্চের বিরুদ্ধে মন্তব্য করছেন। কিন্তু ত্রিপুরার জনগণ যে আমাদের পাশে আছে, এর প্রমাণ কিন্তু আমরা যে মঞ্চে বসে আছি, এর সামনে জ্বলন্ত প্রমাণ। বিভিন্ন জায়গা থেকে আলু, পেঁয়াজ, ডাল, চাল, অর্থ আমাদের সাহায্য আসছে। কিসের সাহায্য হলো? যে তোমাদের যে আন্দোলনটা, তোমাদের যে গণঅবস্থানটা, এটা সঠিক। তোমাদের যে দাবিটা, এটা সঠিক দাবি নিয়ে তোমরা গণঅবস্থান মঞ্চে বসেছে, এবং এই গণঅবস্থান মঞ্চকে সমর্থন করেই ওনারা কিন্তু আমাদের সাহায্য পাঠিয়েছে। যারা আমাদের চাকরির পক্ষে, যারা চান এই 10,000 বিদ্যালয়ের পরিবারের স্থায়ী সমাধান হোক, ওনারাই কিন্তু এই মঞ্চে সাহায্য পাঠাচ্ছেন, অথবা এই মঞ্চে অবস্থান করছেন। যারা চান না আমাদের স্থায়ী সমাধান হোক, অথবা যারা চান না আমাদের পরিবারগুলো নিশ্চিন্তে রাত্রি যাপন করুক, ওনারা আমাদের বিরোধিতাই করবে। এটা আমরা যদি লক্ষ্য করি, 100 জনের মধ্যে 99 জন আমাদের পক্ষে, একজন যদি আমাদের বিরোধিতা করছে, তাও প্রকাশ করছে না, যে রাজনীতিগুলো দিয়ে পয়সা দিতে হবে। আমরা দেখতে পাই যে আমরা শিক্ষিকারা যখন সারিবদ্ধ হয়ে দুপুরবেলা বা রাত্রিবেলা ভাত খেতে যান, এইটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য হয়েছে। তা নিয়ে আমাদের মন খারাপ করার কিছু নেই, কারণ এটা তো বাস্তব। একটা অংশ চাই আমরা এই কোনো অবস্থান মন্ত্রণা ভেঙে ফেলি, একটা অংশ চাই যে এই কোনো অবস্থান মন্ত্রণা নষ্ট হয়ে যাক। অবশ্যই ওনারা 10,000 নির্দেশিত দিও না, ওনারা বই রাখেন। যেটা আমরা লক্ষ্য করেছি, 8 তারিখ রাত্রিবেলা, 9 তারিখ রাত্রিবেলা এবং 10 তারিখ রাত্রিবেলা বাইক দিয়ে কিছু উশৃঙ্খল অসম্মান অবস্থায় কিছু ছেলে মেয়ে এখানে এসে আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদের সম্বন্ধে বাজে মন্তব্য করেছেন। ওনাদের উদ্দেশ্য করে অনেক বাজে বাজে কথা বলেছেন, যেগুলো মাইকে বলা সম্ভব না। সাথে ওনারা যেটা করেছেন, একটা নির্দিষ্ট স্লোগান দিয়েছেন। কি দিয়েছেন? জয় শ্রীরাম, ভারত মাতার জয়।
আমি বলতে চাইছি না জয় শ্রীরাম দেওয়া স্লোগান দেওয়া মানে কোনো একটা নির্দিষ্ট দলের লোক, ভারত মাতার স্লোগান দেওয়া মানে কোনো একটা নির্দিষ্ট দলের লোক। কিন্তু আমি বলতে চাইছি এই স্লোগানগুলো কার উদ্দেশ্যে, কিসের জন্য? যারা আমাদের গণঅবস্থান মঞ্চকে সমর্থন করছেন না, আমি বলবো না আপনারা কোনো নির্দিষ্ট লোক, আমি বলবো ওরা দুষ্কৃতিকারী। ওরা চাই না শিক্ষকরা শিক্ষকদের হারানো অধিকার দিয়ে পায়। এই জন্যই মনে হয় এই কর্মসূচি আনতে গিয়েছিল। কিন্তু আপনারা যারা জানেন না আমাদের উদ্দেশ্যে বলছি, যারা এই মঞ্চে রাত্রি তারা যাপন করেন না আমাদের উদ্দেশ্যে বলছি, যখনই এরকম কোনো ঘটনা হয়েছে মঞ্চের সামনে মঞ্চে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা কিন্তু ওই সময় প্রতিবাদ করেছেন এবং প্রতিরোধ করেছেন। ওনাদের প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে ওই দুষ্কৃতীরা কিন্তু মঞ্চ ছেড়ে পালিয়েছে এবং আগামীতে আসার সাহস করতে পারিনি। সাথে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আরক্ষা দপ্তরকে। যখনই আমরা আরক্ষা দপ্তরের সম্মুখীন হয়েছি আমাদের সাহায্যের জন্য, ওনারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গণঅবস্থান মঞ্চকে রক্ষা করার জন্য রাত্রিবেলা যত সংখ্যক আরক্ষা দপ্তর ছিল, যখন ওনাদের কাছে আমরা সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলাম, আরক্ষা দপ্তর আমাকে সমর্থন করে ওই সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে। যার জন্য আরক্ষা দপ্তরকে যে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হবে। আমরা যখন আমাদের এই গণঅবস্থানটা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে দুটো কাজ ছিল। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কনফিউজ আছেন, অথবা অনেকে কনফিউজ হওয়ার ভান করছেন যে আমাদের দাবিটা কি। আমাদের সহজ যদি বলি আমাদের দুটো দাবি। প্রথম দাবি 10,300 শিক্ষকদের মধ্যে যারা জীবিত আছেন ওনাদের পরিবার, ওনাদের সরকারি চাকরির বিনিময়ে একটা সরকারি চাকরি, মানে আমাদের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা স্থায়ী সমাধান। দ্বিতীয় দাবি যে 77 জন সাথী সহযোদ্ধাকে আমরা হারিয়েছি, ওই মৃত 10,300 শিক্ষকদের পরিবারে একটা করে জানা, অবশ্যই সেটা সরকারি চাকরি। যেহেতু জয়েন্ট মোমেন্ট কমিটির তিনটা সংগঠন মিলে একত্রিত হয়েছে, তাহলে এক একটা সংগঠনের দাবি দেওয়া আলাদা থাকতেই পারে, কিন্তু আমরা একটা কমন দাবি নিয়ে জয়েন্ট মোমেন্ট কমিটি তৈরি করেছি। এখন কমন দাবির মধ্যে এই দুটো দাবি। এক, আবারও বলছি সবাই একটু ভালো করে শুনে নেবেন। আমাদের প্রথম দাবি 10,300 শিক্ষকদের মধ্যে যারা জীবিত আছেন ওনাদের একটা করে সরকারি চাকরি। দ্বিতীয়, আমাদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন ওনাদের পরিবারের একটা করে সরকারি চাকরি। এবার কথা হচ্ছে প্রথম যে দাবিটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো দাবি আসছে। একটা হচ্ছে 12 ক্লাসে 13,000 পোস্টে আমরা যে ইন্টারভিউ দিয়েছিলাম ওই পোস্টের দাবিগুলো আমরা করছি। সাথে একটা দাবি আছে, যেহেতু আমরা শিক্ষক ছিলাম আমরা শিক্ষকই থাকতে চাই, তার জন্য 127 নম্বর প্যারার কথা বলা হচ্ছে। এই দুটো দাবি নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। দুটো দাবি মূলেই কিন্তু আমাদের লক্ষ্য একটাই, তাই সমাধান। 122 নম্বর প্যারা, 126, 127, 134, 150 যে কোনো প্যারা দিয়ে যদি আমাদের সমাধান হয়